নমস্কার। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, যে বিষয়টা না বললেই নয়। তো বন্ধু, পশ্চিমবঙ্গে আজকে ওই আমাদের মাইনরিটি পিছিয়ে পড়া পরিবারের একদম খেটে খাওয়া ক্ষেতমজুর পরিবার থেকে উঠে আসা মুসলিম ছেলে প্রতিকুর রহমান নিয়ে যেভাবে আজকে আলোচনা হচ্ছে, আমি বামপন্থীদের কাছে কিছু প্রশ্ন এবং এই বিষয়ে বলতে চাই। যে ঠিকই একটা সময় আমরাও ছাত্র যুব রাজনীতি করেছি, এবং অনেক কম বয়স থেকে আমরা যে ছাত্র রাজনীতিটা শুরু করেছিলাম, আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে ওই 8-9 বছর বয়স থেকেই শুরু করেছিলাম। কারণ তখন ক্লাস 5 থেকেই, হয়তো 9 বা 10 এরকম বয়সটা একজাস্ট ঠিক হচ্ছে না, যে প্রথম ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে স্টাইফেন ঠিকঠাক দেওয়া হতো না এসটি এসসি ছেলেদের, এই স্টাইফেনের দাবিতে, বুক গ্রান্টের দাবিতে, হোস্টেলে সিট সংখ্যা বৃদ্ধির দাবিতে, স্কুলে ফি বৃদ্ধি হলে তার প্রতিবাদ হতো। এইসব নানা বিষয় ছিল। মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হোক। এই ঝাড়গ্রাম জেলাতেও বহু জুনিয়র স্কুল ছিল, যে সমস্ত স্কুলগুলোকে মাধ্যমিকের জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা ছাত্র লিডারশিপ ছিলাম। আমরা ব্লক স্তরে মূলত যে ছাত্র নেতৃত্ব তৈরি হওয়া, অর্থাৎ নিচু তলায় আমরা ছাত্র সংগঠনটাকে মজবুত করা এবং শিক্ষা সংক্রান্ত দাবিটাই আমরা করতাম। তারপরে যুব রাজনীতিতে এসে আমরা যখন বড় ইয়েতে করলাম, আমি একটা বিষয় আজকে দেখছি, যেটা গ্রামীণ এলাকার কোনো লিডারশিপ যখন একটা কঠোর পরিশ্রম করে সে ছাত্র রাজনীতি করছে, স্কুল জীবন অতিক্রান্ত করার পর অভিজ্ঞতা সঞ্চয় করছে, তারপর যুব রাজনীতি ব্লক স্তরে করছে, ব্লক স্তর থেকে জেলা স্তরে রাজনীতিতে করতে যাচ্ছে, এবং তারপরে হয়তো রাজ্য রাজনীতিতে সে চলে যাচ্ছে। এই যে গ্রামের ছেলে উঠে আসা, আজকের সাপ্লাই লাইনে বামপন্থী দলে যত যুব ছাত্ররা আছে, তারা কিন্তু সবই হচ্ছে শহর কেন্দ্রিক। অর্থাৎ ওরা কলেজে গিয়ে নেতা হয়েছে, কলেজে ছাত্র রাজনীতি করতে করতে শহর কেন্দ্রিক নেতৃত্ব তৈরি করা। এটা বামপন্থী দলগুলো, শুধু সিপিএম বলে বলছি না, বামপন্থী দলগুলোতেই। আর আদার্স বামপন্থী দলে তো সেভাবে, সিপিআই বলুন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক বলুন, এদের ছাত্র সংগঠন সেভাবে শক্তিশালী নয়, মজবুতও নয়। তাহলে এই রাজ্যে যদি আপনি দেখেন, তাহলে বামেদের ছাত্র সংগঠন কিছুটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিকুর রহমান কেন বামপন্থী রাজনীতি ছেড়ে দিলেন? প্রতিকুর রহমান যে স্বপ্ন নিয়ে হোলটাইমার হয়েছিল, তো যে হোলটাইমার মানে হচ্ছে যে তার জীবনের অন্য কোনো সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে না, অর্থাৎ চাকরি করবে না, লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত হবে না। এই জন্যই তো একটা কম বয়সী ছেলে, একটা মুসলিম ছেলে যে হোলটাইমার হয়েছিল। আমার প্রশ্ন এই জায়গায়, যে প্রতিকুর রহমান একটা হোলটাইমার হওয়ার পর সে কেন দল থেকে ছেড়ে চলে যেতে হলো? এই বামপন্থী দলে অসংখ্য লিডার আছেন, যে যারা রাজনীতিতে শিক্ষকতা করার পর সারা জীবন শিক্ষকতা করেছেন বা অধ্যাপনা করেছেন, তারপরে হোলটাইমার হয়েছেন।
এবং পেনশনও অনেকে নিয়েছেন, কিন্তু এইটা তো কমিউনিস্ট পার্টিতে অ্যালাউ করাই উচিত নয়। হোল টাইমার মানে হোল টাইমার, তার চাকরি করবে না, তার নিজের জীবন সেরকম হবে, পার্টি তার সমস্ত কিছু দায় দায়িত্ব নেবে। এখন এইগুলো তারা সেরকম একটা ভালোবাসা নিয়ে আশা নিয়ে এসেছিল যে দল সমাজ পরিবর্তন করবে। যখন সে উচ্চতর কমিটিতে যাচ্ছে, তখন দিন দিন যখন ছাত্রের লিডারশিপ থেকে যুব লিডারশিপ যখন রাজ্য রাজনীতিতে পার্টির রাজ্য কমিটির সদস্য হয়ে যাচ্ছে, তখন তার নিজস্ব একটা স্বাধীনতা এসে যায়, যে বাক স্বাধীনতা আসে। এবং প্রশ্নটা হচ্ছে বামপন্থী রাজনীতিতে, যেটা আমরা দীর্ঘদিন করেছি, বুঝেছি, একটা এটা কিন্তু ঘটনা যে বামপন্থী রাজনীতি একটা দীর্ঘ সময় করা এক কঠিন কাজ। কারণ এখনকার দিনে বর্তমান সময়ে রাজনীতিতে বামপন্থী রাজনীতি হচ্ছে এক কি বলবো, লবি মাস্টাররা দল চালায়, পার্টির মধ্যে লবি। পার্টিতে সবসময় একটা চিন্তাভাবনা হচ্ছে যে ও একে একে আমাকে ল্যাং মারতে হবে, তাহলে তার বিরুদ্ধে তাকে দলে কণ্ঠাসা করতে হবে, তা নাহলে তো আমি উঠতে পারবো না। এই যে চেন সিস্টেম, একজনকে বসাতে হবে, একজনকে ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে তা না হলে আমি উঠতে পারবো না। আমার মনে হয় প্রতিকুর রহমান সেই বিষয়টাই বলতে চেয়েছে, যে আমি যে এত স্যাক্রিফাইস করলাম, আমি যদি দলের কাছে প্রস্তাব রাখার সুযোগ না পাই, দল যদি সার্বিক দল না হয়, সবার মত প্রকাশের যদি অধিকার না থাকে, তাহলে সেটা তাহলে আমরা হোল টাইমার হলাম কেন? এই প্রশ্নটাই মনে হয় হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বহু জেলায় দেখে এসেছি যে আপনি যদি বলেন যে সিপিএম বলতে কি বোঝেন, না সিপিএম বলতে এটাই বোঝা হয়েছে যে সিপিএম মানে হচ্ছে সেই দলের সম্পাদক। সেই দলের সম্পাদক যা খুশি করতে পারে, সেই দলের সম্পাদক যা বলবেন তাই হবে, এবং তার কথা যদি কেউ না শোনে তাহলে তাকে হয় জেলা কমিটি থেকে বাদ দেওয়া হবে, না হয় সম্পাদক মণ্ডলী থেকে কিছু না কোনো একটা কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হবে। যিনি সম্পাদকে বসে আছেন তার হাজার ইলিগেশন, তার হাজার অভিযোগ থাকলেও যেহেতু উনি জেলা সম্পাদক, ওনার কিন্তু বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। তদ্রূপ এখন পার্টি বলতে তো রাজ্য সম্পাদককে বোঝায়, রাজ্যে যারা রাজ্য কমিটির সদস্য তাদের কাছে সিপিএম বলতে রাজ্য কমিটি নয়, রাজ্য সম্পাদকেই হচ্ছে সিপিএম। অর্থাৎ মানে গাড়ির যেরকম ড্রাইভারই হচ্ছে সব, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের ভুলের জন্যই হবে। আর এই পার্টিতেও আজকে যে এই পার্সেন্টেজের যে জায়গায় চলে গেছে, এটা যাওয়ার জন্য ওই ড্রাইভারেরই ভুলের জন্যই হচ্ছে। অর্থাৎ মালিকের ভুলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, ড্রাইভারের ভুলে অ্যাক্সিডেন্ট হয়। হয় ড্রাইভার ঘুমিয়ে যায়, না হয় ড্রাইভার ঠিকঠাক গাড়ি চালায় না। অর্থাৎ সম্মেলনে যা যা সিদ্ধান্ত থাকে, সম্মেলনে যা রাজনৈতিক দলিল তৈরি করা হয়, সেইটা শুধু নামে একটা তৈরি করে ওটাকে ওই ফাইল বন্ধ করে রেখে দেওয়া হয়। রাজনৈতিক এবারে যদি বলেন নির্বাচনে আসি, নির্বাচনে যখন আসা হয় তখন একটা খরচ খরচা করে একটা চটি বই বার করানো হয়, নির্বাচনী ইস্তাহার। আমি আম জনতার কাছে, যে সমস্ত বামপন্থী ভাইয়েরা আমার এই চ্যানেলটা দেখেন বা এই ভিডিওটা দেখবেন, আমি আপনাদের কাছে বা এখনও যারা নেতৃত্ব আছেন আপনাদের কাছে এই প্রশ্ন রাখছি যে আপনার লাস্ট 4টা নির্বাচনী ইস্তাহারটা পড়বেন, দেখবেন সেই নির্বাচনী ইস্তাহার নিয়ে কি পার্টি লড়াই করছে? না, তাহলে সেই জায়গায় থাকে না। নির্বাচনী ইস্তাহার একটা দেওয়া থাকে, কিন্তু নির্বাচনী ইস্তাহার ধরে যদি পার্টিটা চলতো তাহলে আজকে এই জায়গায় আসতো না, তাহলে দলের মধ্যে গ্রুপ জিম তৈরি হতো না। কারণ লক্ষ্য রাজনৈতিক দলিলটাকে এস্টাবলিশ করা। তাহলে রাজনৈতিক দলিলটা মানে কি? সর্বভারতীয় রাজনৈতিক দলিল কি না, সর্বভারতীয় দলিল হচ্ছে বিজেপিকে যেভাবে হোক ঠেকাতে হবে। তাহলে কমিউনিস্ট পার্টির কাছে বড় সমস্যা কি, বড় প্রশ্ন কি না, বিজেপিকে আগে ঠেকাও,
সারা ভারতবর্ষের ক্ষেত্রে। যখন আপনি পশ্চিমবঙ্গে চলে আসছেন, এখন সারা ভারতবর্ষের রুল তো আপনাকে নিতে হবে, ফলো তো করতে হবে। তাহলে আগে আপনাকে বিজেপিকে ঠেকাতে হবে। কেরালাতে বিজেপিকে ঠেকাতে হবে, ত্রিপুরাতে বিজেপিকে ঠেকাতে হবে, ঝাড়খণ্ডে বিজেপিকে ঠেকাতে হবে, বিহারে বিজেপিকে ঠেকাতে হবে। তাহলে এখানেও লক্ষ্য তো আপনার সর্বভারতীয় দল, মানে তার সর্বভারতীয় চরিত্র হচ্ছে বিজেপিকে আগে ঠেকাও। তৃণমূলকে আমি ঠেকাতে না বলছি নয়, তৃণমূলকেও ঠেকাতে হবে। তাহলে লক্ষ্য থাকবে তৃণমূলকেও ঠেকাতে হবে, বিজেপিকেও ঠেকাতে হবে। এখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে ঠেকাতে গিয়ে বিজেপির বৃদ্ধি ঘটছে, বিজেপি শক্তিশালী হচ্ছে। কারা করছে? কারা করছে? কমরেডরা অর্গানাইজ করে দিচ্ছে। আমার খুব মনে আছে, একটা সময় কমরেড বিমানদা বলেছিলেন ঝাড়গ্রামের কোনো একটা মিটিংয়ে, যে এখন কমরেডদের কাছে দুটো সিম থাকে। ওই মোবাইলে দুটো সিম থাকে, একটা বিজেপির সিম আর একটা পার্টির সিম। অর্থাৎ বিজেপির কে কোথায় এজেন্ট হবে বুথে, কে ঠিক করে দেয়? সিপিএম ঠিক করে দেয় টাকার বিনিময়ে। তাহলে প্রতিকুর রহমান মনে হয়, আমি যেটুকু মানে প্রতিকুরের সঙ্গে আমার কথা হয়নি, যদিও প্রতিকুরের সঙ্গে আলাপ আছে, আমাকে চেনে, আমি কথা না বলেই বলছি, প্রতিকুর রহমান বোধহয় এই বিষয়গুলোই তুলে ধরতে চেয়েছিল, যে আমাদের রাজ্যে বিজেপি শক্তিশালী হচ্ছে এবং এই শক্তিশালী হওয়ার পেছনে আমাদের ব্যর্থতা আছে, আমাদের ভেতরের কোনো শক্তি সাহায্য করছে। তাহলে এইটা বলেছে। এবং বলার কথা হচ্ছে, এই একটা মৎস্যন্যায় ব্যবস্থাপনা আছে না, সব সময় বড় মাছ ছোট মাছদের গিলে খায়। এখন বিষয়টা হচ্ছে প্রতিকূল সেই শিকার হয়ে গেল যারা রাজ্য কমিটির সদস্য কিন্তু সেলিম ঘনিষ্ঠ, তাহলে তারা যা খুশি করতে পারবে। এই যে এই প্রশ্নে আমি বলতে চাইছি যে সিপিআইএম রাজ্য কমিটি মানে, সিপিআইএম রাজ্য মানে, সিপিআইএম পার্টির পশ্চিমবঙ্গের সিপিএম মানে কি বোঝায় না? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম যাকে খুশি, যখন খুশি, যেভাবে খুশি সেভ করতে পারে। আবার মোহাম্মদ সেলিম যাকে খুশি, যখন খুশি প্রজেক্ট করতে পারে। এটা আমি জেলার ক্ষেত্রেও যেরকম দেখেছি, এরিয়ার ক্ষেত্রেও দেখছি, আপনি রাজ্যের ক্ষেত্রেও দেখছি। আমার পলিট ব্যুরোটা সম্পর্কে, কেন্দ্রীয় কমিটি সম্পর্কে জানা নেই, তবে ওখানেও হয়তো কেরালা লবি থাকতেও পারে। কারণ আমরা যখন দেখেছি যে একটা বয়সের সীমা যখন করে দেওয়া হয়, তখন পশ্চিমবঙ্গের কোনো নেতৃত্বের বয়স যদি 65 বা 70 হয়ে যায়, তাকে রাজ্য পলিট ব্যুরো থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেরালার কোনো কমরেডের যদি 85 বছরও বয়স হয়ে যায়, সে পলিট ব্যুরোতে থেকে যান, সে কেন্দ্রীয় কমিটিতে থেকে যান। তাহলে এই যে এক দেশ, এক পার্টি, এক নীতি নয় কেন, এই প্রশ্ন তো আজকে আমরা পিছিয়ে পড়া। হ্যাঁ, আমি কুর্মী সমাজ থেকে উঠে এসেছি, আমারও তো আজকে বহু কমরেড খুন হয়েছে, বহু পার্টি সদস্য যারা বামপন্থী রাজনীতি এক সময় করতো, বহু সিপিএম করতে গিয়ে, শুধু মজুরি বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে, কৃষক আন্দোলন করতে গিয়ে, ক্ষেতমজুর আন্দোলন করতে গিয়ে, নিজের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে, সামাজিক সুরক্ষা দাবিগুলোকে আদায় করতে গিয়ে বহু মানুষ খুন হয়েছে, যোদ্ধাদের গুলিতে কুর্মীরা খুন হয়েছে, মুসলিমরাও খুন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে ঘটনা এই সব থেকে পিছিয়ে পড়া, শিক্ষা দীক্ষায় মার দাঙ্গা, মরে কারা? মুসলিমরা। লড়াই করে কারা? কুর্মীরা। মরে কারা? কুর্মীরা। পিছিয়ে আছে কারা? কুর্মীরা। মারে কারে? কুর্মীকে মারছে কে? কুর্মী। মরছে কে? কুর্মী। মুসলমানকে মারছে কে? মুসলমান। মুসলিম মুসলিম মরছে কেন? মুসলিম না মুসলমানদের দ্বারা। তাহলে এটা তো ঘটনা যে আমরা শিক্ষা দীক্ষায় অনেক কিছু বিষয়ে পিছিয়ে আছি। আমরা যদি সেটা বুঝতাম যে আমি আমার ভাইয়ের বা আমার ইয়েকে আমি কেন মারব, আমরা ঐক্যবদ্ধ নই, আমরা বুঝি না যে কার জন্য লড়াই করছি। আজকে পশ্চিমবঙ্গে যদি আপনি ভোটের রেশিও ধরেন, তাহলে হ্যাঁ ঘটনা 294-এ তো আপনার তা না হলেও 110টা সিটে তো ভারী সংখ্যায় মুসলিম আছে।
তাহলে এই যে 110টা সিটে মুসলিম ক্যান্ডিডেট আছে, এই বিধানসভা নির্বাচনে বামপন্থীরাও হয়তো কিছু মুসলিম প্রার্থী দেবে। তাহলে বামপন্থী অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলগুলো তৃণমূলও দিবে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে যদি একটা সিটকে জেতানোর জন্য মুসলিম ভোটের প্রয়োজন হয়, তাহলে মুসলিম নেতৃত্ব তৈরি করতে হবে। সাপ্লাই লাইন কারা? ছাত্র যুবরা তো। তাহলে অবশ্যই তো প্রতিকুরকে রহমানকে গুরুত্ব দিতে হবে। আমি বলছি না শতরূপকে গুরুত্ব দিতে হবে না, আমি বলছি না দীপশিতা ধরকে গুরুত্ব দিতে হবে না, আমি বলছি না মীনাক্ষী চৌধুরীকে মীনাক্ষী মুখার্জিকে গুরুত্ব দিতে হবে না। মীনাক্ষীকে যেরকম গুরুত্ব দিচ্ছেন, শতরূপকে যেরকম গুরুত্ব দিচ্ছেন, প্রতিকুর রহমানকেও গুরুত্ব দিতে হতো। আবার ঠিক পশ্চিমবঙ্গে এই 56টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে কুর্মীদের ভোটার আছে। পশ্চিমবঙ্গে ভালো সংখ্যায় ভোটার আছে, প্রায় 55-57 লক্ষ ভোটার আছে। তাহলে এই যে আপনার আমি যদি তাই ধরি, তাহলে এই ভোটটা সংগ্রহ করবেন। ও ভোটের সময় শুধু একটা ভোট পাওয়ার জন্য এই আঙ্গুলের চিহ্ন আর একটা ভোট পাওয়ার জন্যই এই সামাজিক সংগঠনগুলো খুলেছেন, বা এই সমাজগুলোর কাছ থেকে ভোটের কাজেই আপনারা ব্যবহার করবেন। ওই কুর্মী সমাজ থেকে তো কোনো লিডারশিপ আজকে ছাত্র যুব নেতৃত্ব উঠে আসছে না। কেন একটা ইয়াং ছেলে, 24 বছরের একটা 26 বছরের ছেলে যে নেতৃত্ব তৈরি হয়ে মীনাক্ষীর মতো একটা মেয়ে, মাহাতো মেয়ে রাজ্য কমিটিতে যাবে না? শতরূপের মতো একটা ছেলে ওই কুর্মী ওই রাজ্য কমিটিতে যাবে না? আসলে কলকাতার লোক চাই না গাঁয়ের দিক থেকে কোনো ছেলে উঠে এসে রাজ্য রাজনীতিতে হাল ধরুক, নেতৃত্বে উঠে আসুক। প্রশ্নটা হচ্ছে আজকে বামপন্থী দলেও এই বিষয়টা। ফলে কলকাতায় বসে তারা ঠিক করছে জেলাতে লবি তৈরি করো, লবি মাস্টার তৈরি করো। তারা বেছে বেছে কিন্তু এই প্রশ্ন করছে। আজকে খুব কঠিন জায়গায় আমরা এসে গেছি। আমরা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই সমস্ত এলাকার থেকে ছাত্র যুব নেতৃত্বরা আগামী দিনে কোনো রাজনৈতিক দলে, আমি বলছি সিপিআইএম, আমি বলছি বিজেপি, আমি বলছি তৃণমূল, কোনো রাজনৈতিক দলে এই যে আমাদের 78টা ব্লক আছে পশ্চিমাঞ্চল, এইখান থেকে কোনো যোগ্য লিডারশিপ, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিআইএম, কোনো রাজনৈতিক দল কিন্তু তুলছে না। ঠিক প্রতিকুর রহমান সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে বামপন্থী রাজনীতিতে এখন পোড় খাওয়া নেতৃত্বের বা বিচক্ষণ মানুষ বোধহয় রাজ্য সম্পাদক মণ্ডলীর কথাই বলুন, বা এখানে হয়তো মানে কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছে, যার ফলে ইয়াং জেনারেশান লিডাররাই কিন্তু বেশি ক্ষেত্রে জেলাগুলো থেকে রাজ্য রাজনীতি থেকে বাদ পড়ে যাচ্ছে। স্বাভাবিক কথা তো, ছাত্র যুব এরাই যদি দলের ভেতরে প্রশ্ন না তুলে, প্রশ্ন না করে, তাহলে কে করবে? পার্টির সাপ্লাই লাইন কি? সাপ্লাই লাইন কারা? এই ছাত্র যুবরা। আজকে যারা মোহাম্মদ সেলিম বলুন, সুজন দা বলুন, বা অন্যান্য যারা নেতৃত্ব, সিদ্দীপ দা বলুন, তারা উঠে থেকে ভেসে এসেছে? মানের জলে ভেসে এসেছে? না, সেই ছাত্র রাজনীতি, যুব রাজনীতি থেকেই উনারা উঠে এসেছেন। তাহলে উনারা যখন এই প্রতিকূলের বয়সে ছিলেন, তখন যারা ছিলেন, অনিল বিশ্বাস ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, বিনয় চৌধুরী ছিলেন, তারা কিন্তু এই বয়সে পার্টির ভেতরে কথা বলার সুযোগ পেতেন। আজকে প্রতিকুর রহমান যে কথা বলছিল, আমার মনে হয় সঠিক কথাই বলছিল, কারণ সে তো চাইছে যে পশ্চিমবঙ্গকে, পার্টিটাকে শক্তিশালী করতে, তাহলে বিজেপিকে ধাক্কা দিতে, তাহলে মুসলিমদের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকে তাকে প্রচারে নিয়ে যেতে। তাহলে এইখানটাই আমার মনে হয় কোথাও এই যে সেলিম কেন্দ্রিক পার্টি, অর্থাৎ সেলিম দেখছে যে না, প্রতিকুর রহমানকে যদি জেলায় জেলায় পাঠায়, প্রতিকুর রহমানকে যদি ব্যাপক কর্মসূচিতে নিয়ে যায়, মীনাক্ষীর মতো যদি হাইলাইট করি, শতরূপের মতো যদি টিভি চ্যানেলে বসাই, তাহলে তো খাল কেটে কুমির আনা হবে। তাহলে কোনোদিন হয়তো আমার এই গুরুত্ব কমে যাবে। আমার মনে হয় এই জায়গাটাও একটা বিষয় আছে। আর ঠিক
আজকে রাজ্য কমিটিতে কী এমন ভুল করেছে তাকে রাজ্য কমিটি থেকে বহিষ্কার করতে হবে? তাকে বহিষ্কার করতে হবে, সে কোনো দলের সম্পর্কে। আর কথা বলছেন কংগ্রেস, কংগ্রেস করলে দোষ নয়, তৃণমূল করলে দোষ। পশ্চিমবঙ্গে পার্টির যা গাইডলাইন আছে বা করছে, আপনারা ঝাড়খণ্ডে কি করলেন? ঝাড়খণ্ডে কংগ্রেস, জেএমএম সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে বিজেপিকে ওখানে আটকালেন। সেটা আটকানো যেত না যদি জেএল ক্যাম্প মেন লড়াইটা না করতো। কারণ 17টা সিটে জেএল ক্যাম্পের সঙ্গে লড়াই হয়েছে, 17টা সিটে জেএল ক্যাম্প সেকেন্ড পজিশন আছে, অসংখ্য সিটে থার্ড পজিশন আছে। তাহলে এই যে বিজেপি বিরোধী একটা সরকার যেটা দেখাতে পেরেছে, আজকে জেএল ক্যাম্প রাজ্য বিধানসভায় একটা সিট আছে, এখানে বামফ্রন্ট শূন্য, কিন্তু জেএল ক্যাম্প ঝাড়খণ্ডে একটা সিট আছে যার নাম হচ্ছে জয়রাম মাহাতো। জেএল ক্যাম্প অসংখ্য সিটে সেকেন্ড পজিশন। আজকে 294টার মধ্যে যদি রাজ্য কমিটিকে প্রশ্ন করি যে কতগুলো সিটে আগামী বিধানসভা নির্বাচনে সেকেন্ড পজিশন থাকবে, আমি ফার্স্ট জিজ্ঞেস করছি না, যে কতগুলো বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে রাজ্য কমিটি স্ক্রুটনি করেছে যে আমরা সেকেন্ড পজিশনে থাকবো, কোন কোন জেলায়? ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই যে যেগুলোর থেকে 90% সিট একসময় বামফ্রন্ট পেত এবং এই এলাকার সিট পেত বলে বামফ্রন্ট সরকার হতো। মেদিনীপুর সব সিট দিত, ঝাড়গ্রাম সব অবিভক্ত মেদিনীপুর সব সিট দিত, বাঁকুড়া সব সিট দিত, পুরুলিয়া সব সিট দিত, বীরভূম সব সিট দিত। তাহলে এইখান থেকেই তো অন্তত পক্ষে 60-70 মানে 55টা মতো সিট এধার থেকেই যেত। তাহলে আজকের ডেটে যদি এই দিকে 60-0 হয়, মনে হচ্ছে না যে এই মেদিনীপুর বা বাঁকুড়া বা পুরুলিয়া, বীরভূম, হুগলিতে হয়তো এক আধটা সিটে লড়াই হতে পারে, পূর্ব মেদিনীপুরে হয়তো এক আধটা সিটে লড়াই হতে পারে, এ তো বোঝা যাচ্ছে না। আর 24 পরগনাতে পার্টি ঘুরে দাঁড়াবে, পার্টির সেকেন্ড পজিশন কটা সিটে পাবে? বর্তমান যে নেতৃত্বরা, আমার মনে হয় যে আরও একটু নিজেদের মধ্যে ভাবা উচিত ছিল যে যারাকে এই চিন্তা ভাবনা নিয়ে কম বয়সী ছেলেগুলোকে যারাকে পার্টিতে আমরা নিয়ে আসলাম, কারণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব, কোনো পার্টির বড় নেতা, কোনো যারা পার্টিতে একসময় হোল টাইমার ছিলেন, তারা কখনো চাননি তাদের ছেলে হোল টাইমার হোক। তাহলে পার্টির বড় বড় নেতৃত্বরা, সেটা জ্যোতিবাবুর ক্ষেত্রেই বলি বা অন্যান্য যে আরও অনেক বড় নেতা যারা কমরেড ছিলেন আছেন, তারা কিন্তু তাদের ছেলেদেরকে হোল টাইমার করানোর জন্য উদ্যোগী করাতে পারেননি। তাহলে এই ব্যর্থতা কিন্তু বাড়িতেই আছে, যে একজন হোল টাইমার তার বহু চেষ্টা করেও চেষ্টাই হয়তো করেননি, কারণ সেই প্রফেশনটাকেই তিনি হয়তো পরবর্তী দিকে ভেবেছেন যে পরবর্তী জেনারেশান আমার পরিবার যেন আর হোল টাইমারটা যাতে অন্তত পক্ষে না হয়। তাহলে সেই জায়গা থেকে আজকে ভাবুন দেখি, প্রতিকুর রহমান একটা গরিব ছেলে, যেখানে জ্যোতিবাবুর ছেলে হোল টাইমার হলো না, যেখানে অন্যান্য অনেক বড় বড় নেতৃত্ব যারা ছিলেন তাদের ছেলে দীপক সরকারের ছেলে হোল টাইমার হলো না, এখানে আরও লক্ষণ সেটের তো ছিলেন, তার ছেলেও হোল টাইমার নাই, তা আরও এরকম আরও অনেক বড় বড় নেতৃত্ব যারা ছিল, মোহাম্মদ সেলিমের ছেলেও নিশ্চয়ই হোল টাইমার নয়, আমি যেটুকু জানি না, তবে হয়তো হতে পারে। এরকম যে আরও অনেকে তো বড় বড় নেতৃত্ব আছেন, তাহলে তাদের ছেলেরা তো হোল টাইমার হচ্ছে না। তাহলে এই যে একটা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে একটা ছেলে উঠে এসেছিল রাজ্য রাজনীতিতে, হোল টাইমার হয়েছিল, তার ছেলে কী, তার মেয়ে কী খাবে, তার বউয়ের ভবিষ্যৎ কী হবে, এসব তো নিয়ে কেউ এখন যেহেতু সরকারে নাই, তাহলে আগামী দিনে চলবে কী করে, চলতো কী করে, এইসব প্রশ্নটা। তাহলে এক হচ্ছে সাংসারিক দিক দিয়েও সে ধাক্কা খাচ্ছে, আর পার্টিতেও সে কোনো মর্যাদা পাচ্ছে না। তাহলে এই প্রশ্নে সে যদি কোনো একটা মানে এই এই রাজ্যে এই মুহূর্তে সরকার আছে এবং এই মুহূর্তে তাকে দল যদি প্রচারের জায়গা তৈরি করতে পারে,
দল। ঠিকই তো, দুর্নীতি তো মানে যদি বলেন বিজেপি হচ্ছে সব থেকে বড় চোর, সব থেকে বড়। কারণ সারা ভারতবর্ষে সমস্ত কিছু বিক্রি করে দিতে চাইছে, সেই জায়গায় মানে তৃণমূল বিজেপি বড় চোর, সব থেকে বড় চোর। তারপরে তৃণমূলও পশ্চিমবাংলায় যা কিছু করছে, তৃণমূলকে আমরা মানে বলছি না, কিন্তু এই প্রশ্নে বলি, যদি আপনার কাছে দুটো অপশান আসে এ বি, যে আপনি ভোটটা বিজেপিকে হারাতে, বিজেপিকে ভারতবর্ষে আটকাতে আপনি কাকে সমর্থন করবেন? এই প্রশ্নে তাহলে এই যে বিজেপি আর তৃণমূলকে যদি আটকাতে হয়, তাহলে এই লড়াইয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু দুটো দলকেই আপনাকে আটকাতে হবে। রাজ্য রাজনীতির ক্ষেত্রে তৃণমূলকে আটকাতে হবে এবং সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপিকে আটকাতে হবে। তাহলে বিজেপির দিকে যেহেতু বামপন্থীদের ভোট একটা বড় পার্সেন্টেজ চলে যাচ্ছে, তাহলে বামপন্থীদের, যেরকম পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে আমি একটু অন্যভাবে বলছি, এখানে এরপর যে সিএনটি অ্যাক্ট লাগু করা হোক, এখানে পঞ্চায়েত ব্যবস্থা উন্নত করা হোক, 100 দিনের কাজ ফিরে আসুক, অনেক দল রাজনীতি আমরাও করছি। এই প্রশ্নে আমি বলবো যে আরও একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল রাজ্য পার্টির। এবং এটা ঘটনা এই ধরনের হবে কেন, এই ধরনের হবে কেন? এই যা ঘটছে এগুলো তো একটা অ্যাসেট নষ্ট হচ্ছে, এটা তো অ্যাসেট। কই, যেখানে যারা হোল টাইমাররা, তারা তাদের নিজেদের পাড়ায় একটা হোল টাইমার তৈরি করতে পারছেন না। আমরা দেখছি বড় বড় নেতারা তার পাড়ায় যে বুথে ভোট দেন, সেই বুথে একটা হোল টাইমার তৈরি করতে পারেন না, তার ছেলেকে তৈরি করতে পারেন না। সেই জায়গা থেকে যখন একটা লড়াই সংগ্রাম করে একটা ছেলে উঠে এসেছিল, তাকে একটু মানে করা যেত। এবং আমার মনে হয় কোথাও একটা আন্তরিকতার ঘাটতি হচ্ছে। এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এই সমস্ত ছেলেরা আর রাজনৈতিক দলগুলো, অন্তত বামপন্থী দলগুলোতে গুরুত্ব পাচ্ছে না। আমার দক্ষিণপন্থী দল তো যে বড় লোকদের দল, ওখানে তো কোনো মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলে ওখানে হালে পানি পাবে না। কারণ ওখানে অনেক অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার। ওখানে গরিব মধ্যবিত্তদের কোনো চান্স নেই, কোনো বিজেপিতেও কোনো চান্স নেই। তৃণমূলও এখন সেই রকমই বড় লোকদের দল। তৃণমূলেও যারা ওই রাজ্য স্তরের রাজ্যসভার সদস্য যেগুলো হচ্ছে, কটা গরিব ছেলে রাজ্যসভার সদস্য হয়? কোটা ক্ষেতমজুর পরিবার থেকে উঠে আসা শিক্ষিত ছেলেকে রাজ্যসভায় পাঠায়? এই জায়গাটাতে নাই। এখন বামপন্থীরাও হয়তো গরিব মধ্যবিত্ত কৃষকের সংগ্রাম এর কথা মিছিলে, মিটিংয়ে, স্লোগানে রাখছে, কিন্তু বাস্তবটা লিডারশিপ তৈরি করার ক্ষেত্রে, রাজ্য সম্পাদক, পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, এই গাঁয়ের চাষা ছেলে, গা থেকে গাম বেরাবে, ছেঁড়া জামা প্যান্ট পরে থাকবে, ওই সব মানুষের কোনো স্থান এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ শহর কেন্দ্রিক নেতৃত্ব, যাদের সঙ্গে প্রমোটারদের যোগাযোগ থাকবে সে লিডার হবে, যাদের সঙ্গে জমি কারবারদের সঙ্গে যোগাযোগ থাকবে সে লিডার হবে, যারা কোম্পানির জন্য জমি জায়গা কালেকশন করে দিবে তারা নেতা হবে, যারা বালি খাদানে গিয়ে সকাল সন্ধ্যা গিয়ে বসে থাকবে, তাদের সান্নিধ্যে বালি খাদান চলবে, তারা সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবে, তারা লিডারশিপ হবে। এগুলো তো গাঁয়ের মানুষ বলছে, পাড়ায় তো বসুন না, পাড়ায় বসলে এইসব কথাই উঠে আসছে যে আজকে বামপন্থীরাও ওই রকম, ওই বালি খাদানে দেখতে পাওয়া যায়, মরাম খাদানে দেখতে পাওয়া যায়, আর এই যে যা করাপশান চলছে এইসব নিয়ে। তাই বলছি, আপনারা একটু যারা প্রতিকুর রহমানকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন, আপনারা একটু নিজেরা নিজের মুখটার দিকে আয়নাটা দেখুন যে সত্যিকার কোন জায়গায় আপনারা আছেন। আর এটা ঘটনা, দল আজ মানে সঠিক সময়ে সঠিক বিষয়ে যদি হস্তক্ষেপ না করেন, তাহলে দাঁত যেরকম গোটা শরীরে চড়ে যায়, ঠিক বামপন্থীদের অবস্থাও হয়েছে এরকম। যারা একাধিক নেতৃত্ব একাধিকবার ভুল করছে, তাদের বিরুদ্ধে যেহেতু যদি সে সম্পাদকের অনুগামী হয়, সে সম্পাদকের কাছের লোক হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া, তার অর্থনৈতিক কেলেঙ্কারি থাকতে পারে, তার অন্যান্য কিছু কেলেঙ্কারি থাকতে পারে, কারণ সে সে হচ্ছে সম্পাদক অনুগামী, সে সম্পাদকের কাছের লোক, তার বিরুদ্ধে কী করে ব্যবস্থা হবে? নমস্কার, ভালো থাকুন।
এগিয়ে চলুন।